রতন হঠাৎ করে রাস্তার উপর মাথা ঘুরে পড়ে গেল। তার ভীষণ চোট লাগলো এবং রক্তাক্ত হয়ে গেল। সৌমু নামের একজন কৃষক ছিল। সে নিজের জমির জন্য মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে সে সেই টাকাগুলো ফেরত দিতে পারছিল না। ঋণ শোধ করার জন্য সে নিজের বলদগুলোকেও বিক্রি করে দিয়েছিল। দেখো রাসেল ভাই, আমি আমার গরুগুলোকে সন্তানের মতো লালন পালন করেছি। তুমি দয়া করে গরুগুলোর যত্ন নিও। রতন ভাই, তোমাকে আমি এখন এদের অর্ধেক দামে দিতে পারবো, বাকি টাকা তোমাকে পরের মাসে নিতে হবে। কি বলছো রাসেল ভাই? এখন তো আমার টাকার খুব প্রয়োজন, সেজন্যই তো আমার গরুগুলো তোমার কাছে বিক্রি করে দিলাম। আচ্ছা, তাহলে তুমি এমন করো, তুমি আংটিটা রেখে দাও। এটা আমার মায়ের শেষ স্মৃতি। যখন আমি তোমার টাকা সব দিয়ে দেব, তখন তুমি আমার আংটিটা আমাকে ফেরত দিয়ে দিও। না রাসেল ভাই, দরকার নেই। যদি কখনো বাধ্য হয়ে আমি এই স্মৃতিচিহ্নগুলো বিক্রি করে দিই, তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কী মুখ দেখাবো? তুমি না হয় টাকা আমাকে পরের মাসে দিও। তাছাড়া এই টাকায় আমি মহাজনের পুরো ঋণ শোধ করতে পারবো না। এমন অবস্থায় দুজনেরই কষ্টে থাকার চেয়ে তুমি চিন্তামুক্তই না হয় থাকো। এই কথা বলেই রতন সেখান থেকে চলে গেল। মহাজন আমাকে ডেকেছে, তার টাকার ব্যবস্থা তো এখনো কিছুই করতে পারলাম না। বুঝতে পারছি না তাকে কি বলবো। তুই বলেছিলি এই বুধবারের মধ্যে সুদ সহকারে আমার টাকাটা ফিরিয়ে দিবি। চল এবার আমার টাকা দে, আজ তো বুধবার। আপনি তো জানেন মহাজন, এইবার অকাল বৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়ে গেছে, তাই টাকার ব্যবস্থাও করতে পারিনি। এখন শুধু এতটুকুই টাকাই আছে আমার কাছে। মাত্র 2000 টাকা? না না না, এখন আমার পুরো 5000 টাকা বাকি। আমার টাকা যে করেই হোক চাই চাই, বুঝলি? আর একটু সময় দিন আমাকে। আপনি তো জানেন আমার এত খারাপ দিন আগেও কখনো আসেনি। আচ্ছা আচ্ছা, তুই ভালো মানুষ দেখে তাই তোকে আরো 1 সপ্তাহ সময় দিচ্ছি। কিন্তু এইবারও যদি আমার টাকাটা না দিস তাহলে কি ভালো হবে না কিন্তু। রতন মাথা নিচু করে সেখান থেকে চলে গেল এবং মন খারাপ করে নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলো। 4 দিন পর রতনের বাড়িতে তার স্ত্রী কাজ করছিল। এই শোন, রতনের বাড়ি কি এখানেই? ওকে একবার ডেকে দে তো। হ্যাঁ, এটাই ওর বাড়ি। কি ব্যাপার, আপনারা কে? আমরা মহাজনের লোক, বুঝলি? তোর বরকে বলে দিস মহাজন 3 দিনের সময় দিয়েছে, টাকা ফেরত দিক অথবা নিজের জমি আর বাড়ি ছেড়ে দিক। বুঝতে পেরেছিস? এরপর বেচারি মন খারাপ করে রতনের ফেরার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর রতন বাড়ি এলো। রতনের বউ রতনকে সব খুলে বলল। কি 3 দিনের মধ্যে টাকা? এখন তো খাওয়ার জন্যই কিছু পাই না, টাকা আনবো কোথা থেকে? শুনছো, তুমি সেই লোকের কাছ থেকে টাকা ফিরিয়ে আনো যাকে গত বছর ধার দিয়েছিলে। না না না, রফিকের থেকে কিভাবে আমি টাকা চাইব? ওই মানুষটা তো আমাকে না চিনে অসুস্থ অবস্থায় নিজের বাড়িতে জায়গা দিয়েছিল, আমার সেবা করেছিল, খেয়াল রেখেছিল। ও না থাকলে মনে হয় আজকে আমি তোমার সামনেও দাঁড়িয়ে থাকতাম না। তুমি জানতেও পারতে না যে আমার সঙ্গে কি ঘটেছিল। ওর টাকার দরকার ছিল আর আমার কাছে ছিল, তাই দিয়ে দিয়েছিলাম। কিন্তু ও নিজেই তো বলেছিল যে 1 বছর পর টাকা ফেরত দেবে। তুই একবার নিয়ে আয়, পরে যখন তোর কাছে হবে তখন দিয়ে দিস। একবার চাইতে তো ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, একবার চেষ্টা করি, কিন্তু ও যদি না দেয় তবে আমি জোর করব না। রতন পাশের গ্রামের রফিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ হাঁটার পর সে সেখানে পৌঁছালো। রফিকের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল রতন। হ্যাঁ ভাই, কি চাই? পরে আসো, আমার এখন অনেক কাজ।
এই বলে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। এই মহিলার কাছে আমি কি ভিখারি মনে হচ্ছি? হে খোদা, আমার এই কেমন অবস্থা হয়ে গেল। রতন নিজেকে দেখল আর ভাবল, হে খোদা, আমার জামাটাও তো দেখি ছিঁড়ে গেছে। তারপর সে 2 হাত দিয়ে জামাটাকে একটু নিচে নামিয়ে ঢাকার চেষ্টা করল। আচ্ছা, আবার দরজাটা টোকা দিই। আরে তুমি আবার এসে গেছো? তোমাদের জন্য তো একদম শান্তিই নেই। কিন্তু ও তো... কিন্তু কি? এখন দাঁড়াও এখানে। মহিলা ভেতরে চলে গেল। আরে উনি তো আমার কথা একটুও শুনছে না। মহিলা একটি রুটি নিয়ে ফিরে এলো। এই নাও, এই রুটিটা খেয়ে নাও। আর শোনো, টাকা চাইতে এসো না, রুটি দিচ্ছি, চুপচাপ নিয়ে নাও। আরে আপনি আমার কথা তো একটু শুনুন। আরে এখনো কি কিছু বলার আছে নাকি? রফিককে একটু ডেকে দিন, তার সাথে আমার কাজ আছে। কোন রফিক? এই বাড়ির মালিক তো রফিক, তাই না? আমার তার সঙ্গে একটু কাজ আছে। রফিক? কোন রফিক? এবারই তো আমার স্বামী রমানাথের। আমি তো গত বছর এই বাড়িতে রফিকের সাথে পুরো 15 দিন ছিলাম। আরে ভিখারি, তুমি গত বছরের কথা বলছো? আমরা তো এখানে 10 বছর ধরে আছি। আমার স্বামীর জন্ম থেকেই এখানে আছে। এই বাড়ি তার পূর্বপুরুষের, বুঝেছো? কিন্তু আমি তো রফিকের সাথে এই বাড়িতেই ছিলাম। তুমি ভিখারি হয়েও আমার বাড়ি দখল করতে চাও? সোজাসুজি এখন থেকে চলে যাও, না হলে ভালো হবে না কিন্তু। আমার কথা তো একটু শুনবেন। চলো চলো, এখান থেকে বেরিয়ে যাও। আরেকবার যদি দরজায় টোকা দাও তাহলে কিন্তু মার খাবে। মহিলা তার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। রতন মাথা নিচু করে একটি গাছের নিচে গিয়ে বসল। কি অবস্থা হয়ে গেল আমার! পরার মতো ঠিকঠাক কাপড়ও নেই, খাওয়ার মতো এক মুঠো দানাও নেই। তখনই এক লোক তার সামনে একটি কয়েন ছুঁড়ে দিয়ে চলে গেল। হয়তো আজকে আমাকে সত্যি ভিখারির মতোই দেখাচ্ছে, না হলে এভাবে কেউ ভিক্ষে দিয়ে যায়? হঠাৎ রতনের নজর সামনের বাড়ির আঙিনায় পড়ল। সেখানে এক কুমার মাটির হাড়ি বানাচ্ছে। তাকে দেখে রতনের কিছু একটা মনে পড়তে লাগলো। রতন হঠাৎ করে রাস্তার ওপর মাথা ঘুরে পড়ে গেল। তার ভীষণ চোট লাগলো এবং রক্তাক্ত হয়ে গেল। ঠিক তখন রফিক সেখানে এসে গেল। এ ভাই সাবধানে, এই নাও আমার হাত ধরো। রফিক তাকে দাঁড় করিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল। তোমার তো চলার শক্তিও নেই, তার সাথে তোমার খুব জ্বরও এসেছে। এমন করো, কয়েকদিন আমার সাথেই এই বাড়িতে থাকো, ভালো হলে পরে আবার চলে যেও। রতন দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে পড়ে গেল। আরে ভাই সাবধানে, এমন না হয় সারা জীবনের জন্য হাঁটতে না পারিস। না না ভাই, এমন বলো না। তাহলে এখন আরাম করো। রফিক তার খুব যত্ন নিল। ধীরে ধীরে রতন একটু একটু করে সুস্থ হতে থাকলো। রফিক, এই ঘরে শুয়ে শুয়ে হাঁপিয়ে উঠছি, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। একা একা গিয়ে তুমি যদি মাথা ঘুরে পড়ে যাও, তুমি তো এখনো অনেক দুর্বল। চলো আমি তোমার সঙ্গে যাই। দুজনে বাড়ির বাইরে বের হল। তখন সামনের বাড়ির কুমার তাদেরকে ডাক দিল। এ ভাই, কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ দেখেছি, তুই একদম শুকিয়ে গেছিস। তাই ভাবছিলাম পাড়ায় নতুন মানুষ এসেছে, অথচ কোনো কথা নেই। এই দেখ, তুই তো ঠিক মতো ধুতিটাও পড়তে পারছিস না। হ্যাঁ, এখন ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ও ভাই, একবার শোনো তো। এই তুই ভেতরে যাস না, বাইরে থাক। যদি কিছু ভেঙে চুরে ফেলে দেস তবে অযথা ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এখান থেকে বল কি চাস। তোমার কাছে কিছু জানতে চাচ্ছি। তারা আসছে, বল কি ব্যাপার। ভাই, আমাকে চিনতে পারছো? কই, কে তুই? গত বছর ওই সামনের বাড়িতে তুমি আমাকে ধুতি পরা শিখিয়েছিলে। কি রে সমু, তুই কি অবস্থা বানিয়েছিস? আবারও কোথায় পড়ে ব্যথা পেয়েছিস নাকি? রতন মুখ ভার করে নিল। বিকেল তো প্রায় শেষের দিকে, চল চল ঘরের ভেতর চল।
ভালো করে স্নান করে কিছু খাওয়া দাওয়া করে নে। রাতে রতন আর কুমার একসাথে বসে খাচ্ছিল। আচ্ছা কুমার ভাই, আমি সকাল থেকে এই গ্রামে রফিককে খুঁজছি, কিন্তু কই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। কে রফিক? এই গ্রামে তো কোনো রফিক থাকে না, তা তো আমি চিনি না। কি আজব কথা বলছো ভাই, সেদিনকাই তো তুমি আমাকে ধুতি পরা শিখিয়েছিলে, তখন তো সে আমার সাথেই ছিল। আরে না, এটা কিভাবে সম্ভব? আমার ভালো করেই মনে আছে তুমি একাই ছিলে, তাই তো তখন মনে হচ্ছিল একা একজন লোক কেন বাড়ি থেকে বের হয় না। আরে ভাই, মনে করার চেষ্টা করো, রফিক তোমার প্রতিবেশী ছিল, সামনের বাড়িতেই থাকতো। সে আমার অনেক সেবা করেছিল, আর চলে যাওয়ার সময় আমার কাছ থেকে পুরো 5,000 টাকা ঋণ নিয়েছিল, বলেছিল যে 1 বছর পর ফেরত দেবে। আরে তোমার ভুল হচ্ছে, সামনের বাড়িতে তো রামানাথ থাকে। রামানাথ আর তার পরিবার গত বছর বেড়াতে গিয়েছিল, তখনই মনে হয়েছিল হয়তো তোমাকে বাড়ির দেখাশোনা করার জন্য রেখে গেছে। আমি যতবারই তোমাকে দেখেছি একাই দেখেছি। আমার তো এই গ্রামের কিছুই জানা নেই, আমাকে তো এখানে সেই রফিকই নিয়ে এসেছিল। 25-26 বছর, এক লম্বা চওড়া ছেলে, কালো লম্বা গোঁফ, সামনে একটি দাঁতও ভাঙা। কি, সামনের দাঁত ভাঙা? এমন এক চেহারার রফিক তো ছিল। ছিল মানে? এই চেহারার একজন রফিক ছিল, তবে সে 3 বছর আগে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। মাটি গিলে খেলেও না আকাশ নিয়ে নিল, কেউ জানে না। 3 বছর আগে উধাও হয়েছিল? আরে না, আমি তো ওর সাথে গত বছরই দেখা করেছি। ভাই, আমার মনে হচ্ছে রফিকের নাম করে কেউ তোমার সঙ্গে প্রতারণা করছে। আমি তো এমনও শুনেছি সে অনেক খারাপ কাজ করত, বেআইনি ব্যবসা করত, আর সেই কারণে কোনো এক শত্রু। বুঝতে পেরেছো তো? আমি বলি কি, তুমি ওর ঝামেলায় না জড়ানোই ভালো। কাল সকালেই নিজের গ্রামে ফিরে যেও। রতন মাথা নেড়ে সম্মতি জানালো। কুমার ভাই, তুমি আমার অনেক উপকার করলে। আমার তো কাপড়ে ছিঁড়ে গিয়েছিল, এই কাপড়গুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না ভাই, শুধু নিজের খেয়াল রেখো একটু। রতন সেখান থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। তখন সে একটি গাছের নিচে গিয়ে বসল। বসে বসে রুটি খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ দেখতে পেল কে জানি তাকে গাছের পেছন থেকে উকি দিচ্ছে। আরে, এটা তো রফিক! রতন সব কিছু ফেলে দিয়ে রফিকের দিকে দৌড়াতে লাগলো। রফিক রতনকে দেখে পালাতে শুরু করলো। রতন রফিকের পেছনে দৌড়াতে দৌড়াতে জঙ্গলে পৌঁছে গেল। হঠাৎ সে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। এই দাঁড়া বেহায়া, আমার টাকা ফিরিয়ে দে। এদিকে রফিক পালিয়ে গেল। একবার যদি তাকে আমার হাতের সামনে পাই, তাহলে আজকে তার রক্ষে নেই। রতন সামনে এগোতেই দেখল ঝিলের পাশে রফিক দাঁড়িয়ে আছে। রফিক তাকে দেখে পালাতে লাগলো, আর রতন তার পেছনে ছুটতে লাগলো। সামনে একটি দরজা দাঁড়িয়ে ছিল শুধু। রফিক তার চারপাশ দিয়ে গোল গোল ঘুরতে লাগলো, আর রতন তার পিছু নিল। আরে, এখানে আবার এই দরজাটা কে নিয়ে বসে রাখলো? এবার তো হাতের মুঠোয় পেয়েছি। অরে প্রতারক, সবাইকে বোকা বানাচ্ছিস। রতন এদিক ওদিক খুঁজল, কিন্তু কোথাও রফিককে খুঁজে পেল না। কোথায় গেল? আরে, এক্ষুনি তো দরজায় ধাক্কা খেল। আরে, আমার টাকা তো দিয়ে যেতিস, না হলে তো আমি নিঃস্ব হয়ে যাব। হায়, কি হচ্ছে সব আমার সঙ্গে? ঠিক তখনই দরজাটা জোরে কাঁপতে শুরু করলো। রতন দেখতে পেল রফিক দরজার সঙ্গে লেগে আছে, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। রতন আতঙ্কে পিছিয়ে গেল। এ ভাই, আমি তোর জীবন বাঁচিয়েছিলাম, আজ তোর পালা। এই দরজাটা তুলে নদীতে ভাসিয়ে দে, নাইলে আমি মারা যাব। কেন? এর মধ্যে কি এমন আছে? তোকে সব বলবো, আগে দরজাটা পানিতে ফেল, তাড়াতাড়ি। রফিক যদি সেদিন আমার যত্ন না নিত, তাহলে আমি গত বছরই মারা যেতাম। আমার টাকার চেয়েও তার উপকার বড়। রতন দরজায় হাত দিল আর শক খেল। দরজার মধ্যে এই অদ্ভুত জিনিসটা কি? রতন আবারও সাহস করে দরজাটা হাতে উঠালো আর নদীতে ফেলে দিল। যখন দরজাটা নদীতে ডুবে গেল, তখনই রফিক ফিরে আসলো। রফিক গম্ভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো,
আমি আগে খুব লোভী ছিলাম। আমাদের গ্রামে একদিন এক সাধু বাবা এসেছিল। 3 দিন ধরে এই দরজার জায়গায় বসে ধ্যান করছিলেন। আমি তার কাছে গেলাম। ও সাধু বাবা, একটা কাজ করে দিন আমার। বলো বাবা, কি কাজ? রমানাথ আপনাকে খুব মানে, ওকে বলুন ওর পৈতৃক বাড়িটা আমাকে বেচে দিতে। আরে বাবা, আমি সন্ন্যাসী, এসব জাগতিক কাজে আমার কোনো লোভ নেই। দেখো সাধু বাবা, এই বাড়িটা আমার চাই। আমি কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছি না, কারণ পুরো গ্রাম ওর পক্ষে। আপনার কথা সে ফেলবে না, তাই এই কাজের জন্য আপনাকেই করতে হবে। না হলে কি? না হলে যেখানে বসে আছো সেখান থেকে আর উঠতে পারবে না। তুমি আমাকে চেনো না কিন্তু। আরে বাবা, তুমি লোভে অন্ধ হয়ে গেছো, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। আমাকে শুধরাতে বলছো? দাঁড়াও। বলতে বলতে সে বাবাকে ধরতে চাইল, কিন্তু সাধু বাবা একটানা মন্ত্র পড়লেন আর রফিককে দরজায় পরিণত করে দিলেন। আরে এটা কি হলো? আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাবা, সাধু বাবা, মাফ করে দাও, মাফ করো। তোমার পাপের পত্র পূর্ণ হয়ে গেছে, বাপ এত সহজে পাওয়া যাবে না। মাফ করে দাও সাধু বাবা, মাফ করে দাও। ঠিক আছে, বাইরে চলে এসো। রফিক দরজার ভেতর থেকে হঠাৎ বের হয়ে এলো। তুমি আজ থেকে অভিশপ্ত, এখন থেকে তুমি অদৃশ্য হয়ে থাকবে, কেউ তোমাকে দেখতে পাবে না। বাবা দয়া করো, আমাকে আগে যেমন ছিলাম তেমন করে দাও। আমি আর কখনো ভুল করব না, কোনো ভুল কাজ করব না। তোমার ক্ষমার একটাই উপায় আছে। একজন এমন মানুষ যে এই গ্রামের কেউ নয়, দুর্বল কিন্তু মনের দিক থেকে অনেক শক্ত। যদি তার তোমার প্রয়োজন হয় তাহলে তুমি শুধু তার কাছেই দৃশ্যমান হবে। সত্যিকারের মন থেকে তার সেবা করলে যদি সে সুস্থ হয়ে ওঠে এবং 1 বছর পর সে এই দরজাটা তুলে বাড়িতে ভাসিয়ে দেয়, তাহলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে। এমন তো আগে কখনো শুনিনি। যখন আমি তোমাকে দেখতে পেলাম তখনই বুঝেছিলাম যে তুমিই সেই ব্যক্তি, কিন্তু তখন আমি তোমাকে সব কিছুই বলতে পারতাম না। তাই তোমার থেকে টাকা ধার নিয়েছিলাম, যাতে 1 বছর পরে সেই টাকার অজুহাতে তুমি আবার ফিরে আসো। তুই তো খুব চালাক মানুষ রে, অদৃশ্য হয়ে গিয়েও পৃথিবীতে ফিরে এলি। রফিক সেখানে মাটি খুঁড়তে শুরু করলো আর একটি বাক্স বের করলো। এই নে তোর টাকা, যেমন দিয়েছিলি ঠিক তেমনই আছে, সুদ পরে দিয়ে দেব আমি। না না ভাই, আমার সুদ লাগবে না, আমার কাজ এই টাকাতেই হয়ে যাবে। দেখ, আজ আবারও তুই আমার উপকার করলি। তুই সত্যি অনেক ভালো মানুষ রে। আর তুই তো ভাই আমার জীবনটাই ফিরিয়ে দিলি। এখন থেকে আমিও তোর মতো সৎ মানুষ হয়ে উঠব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এরকম আরও দারুণ কার্টুন পেতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।